শুভ্র, চলো আজকে আমরা ঘুরতে চলে যাই। আমার বাড়িতে একা থাকতে ভালো লাগছে না। আপু আর দুলাভাইও তো চলে গেছে শপিংয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি একটু পর বের হচ্ছি, তখন তোমাকে নিয়ে যাব। এরপর মুন্নি খুশিতে লাফাতে লাফাতে চলে গেল রেডি হতে। ওদিকে শুভ প্রস্তুত হয়ে গেল। দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু শুভর একটু সময়ের প্রয়োজন। সে এখনও পড়াশোনা করছে, তাদের বয়স খুবই কম, তাই তাদের পরিবার কিছুতেই মেনে নিচ্ছে না তাদের বিয়ের ব্যাপারটা। শুভ বড়লোক বাবার ছোট ছেলে। বাবা মা ছোটবেলায় মারা গেছেন, রেখে গেছেন অনেক সম্পত্তি। সেই সম্পত্তি তার বড় ভাই দেখাশোনা করে। অপরদিকে শুভদের থেকে একটু পিছিয়ে রয়েছে মুন্নিদের পরিবার। মুন্নিরা 2 বোন আর 1 ভাই। তাদের ভাই থাকে মালয়েশিয়াতে, ওখান থেকেই সে পড়াশোনা করতেছে। তিন্নির বিয়ে হয়েছে শুভরই বড় ভাই রিমনের সাথে, সেখান থেকেই তাদের পরিচয়। এবং বিয়ের দিন মুন্নিকে দেখেই পছন্দ করে ফেলে শুভ, কিন্তু সেদিন আর বলতে পারেনি মুন্নিকে। এরপর থেকেই মুন্নির পেছনে ঘুরতে ঘুরতে অনেক দিন, শেষ পর্যন্ত তার ভালোবাসার কথা যখন মুন্নিকে বলে তখন মুন্নি কোনো আপত্তি করেনি। সেও স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছে। রিমন নিজের ভাইয়ের পছন্দকে কোনো দিনও অসম্মান করে না। তার একমাত্র শালীকে সে খুব পছন্দ করছে, এটা তার জন্য আরও সুখের সংবাদ। কিন্তু রিমন চায় তার ভাই যেন পড়াশোনা করে বাবার ব্যবসায় হাল ধরে। সে একা এই ব্যবসাটা সামলাতে পারছে না। মুন্নির বাবা ছিলেন শুভদের বাবার ম্যানেজার, সেখান থেকেই তাদের পরিচয়। এবং শেষ পর্যন্ত রিমনের জন্য তিন্নিকে নিয়ে আসা হয়। তাদের সংসার ভালোই কাটছিল, সুখে শান্তিতে তার দিনও যাপন করছিল সবাই। কিন্তু মুন্নির বাবা কিছুটা লোভী প্রকৃতির মানুষ। তিনি তার জামাইকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু শুভকে একদমই সহ্য করতে পারেন না। শুভ তখন মুন্নিকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলে মুন্নি শুভকে অনেক বেশি ভালোবাসে। দুজনেই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। শুভর ছোটবেলা থেকেই ইচ্ছা হয় সে একজন ডাক্তার হবে। তার বাবা ক্যান্সার আক্রান্ত হয়েই মারা গিয়েছিলেন। সে চায় ক্যান্সার আক্রান্ত মানুষগুলোকে আর না পারুক একটু সেবা করতে। সেই জন্যই সে ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু রিমন সে চায় যেন তার বাবার ব্যবসায় দেখাশোনা করে শুভ। এই নিয়ে 2 ভাইয়ের মধ্যেই অনেক খুনসুটি হয়। ওদিকে রিমন তিন্নিকে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায়। 2 বাড়ি তেমন একটা দূরত্বের নয়, এই 20 মিনিটের রাস্তা। তিন্নি বাহানা করেছে তার বাবা মাকে সে দেখতে চায়, তাই তাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। শ্বশুর বাড়িতে পৌঁছাতেই তিন্নির বাবা দৌড়ে এসে বলে, আরে জামাই বাবা যে, তোমরা আমাদেরকে না জানিয়ে চলে আসলে। তোমরা যদি জানিয়ে আসতে তাহলে তো একটা ব্যবস্থা করতে পারতাম। আর মুন্নি না তোমাদের সকালে বাসায় গিয়েছিল? হ্যাঁ, মুন্নি আমাদের বাসায় গিয়েছি, কিন্তু ওকে আমরা রেখে চলে এসেছি। ও নাকি শুভর সাথে কোথায় ঘুরতে যাবে, তাই আমরা ওদেরকে রেখে শপিংয়ে এসেছিলাম। ভাবলাম আপনাদেরকে একটু দেখে যাই। আর বাবা অফিসে সেই ডিলটা নিয়ে কথা বলতে চাইছিলাম, যেটা আমরা দুবাইয়ের লোকটার সাথে করব। হ্যাঁ বাবা, অনেক বড় একটা ডিল ঠিক মতো করতে হবে। এটা করতে পারলে অফিসের অনেক লাভ হবে। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। এখন তোমরা খাওয়া দাওয়া করো। এজন্য তোমাকে নিয়ে কোথাও আসতে চাই না। তুমি আসার পর থেকেই শুরু করে দিয়েছো কাজের কথা। আমরা এখানে এসেছি বাবা মাকে একটু দেখাতে, তাদের সাথে একটু গল্প করতে। তুমি এখানে এসে কাজের কথা বলছো। আচ্ছা ঠিক আছে, কাজের কথা বলছি না, এখন চলো খাওয়া দাওয়া করে নি। এরপর তারা খাওয়া দাওয়া করে রিমন তার শ্বশুরের সাথে অফিসের একটা কাজের বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলাপ করে। তারা সেখান থেকে বাসায় চলে আসতে যাবে, তখনই তিন্নিকে তার বাবা কি যেন বলতে ডেকে নিয়ে যায়। হ্যাঁ বাবা বলো। তোকে যে বলেছিলাম একটা কাজের ব্যাপারে, সেটা কত দূরে গিয়েছে? আমি কিন্তু এটা যে করেই হোক পেতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার এতদিনের প্ল্যান, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাবা আমি এটা নিয়ে কাজ করতেছি, কিন্তু আরেকটা বার চিন্তা করে দেখো, ছেলেটা অনেক ছোট আর বাবা মা মারা গেছেন ছোটবেলায়। ছেলেটা কোথায় যাবে যদি এই কাজ করি আমরা? এত দরদি হলে পৃথিবীতে বেঁচে থাকতে পারবি না। আগে নিজেদের কথা চিন্তা করতে হয়, পরে মানুষদেরকে নিয়ে। আর না মনে রাখবে, এটা আমার ঠিক একটা স্বপ্ন। আমার স্বপ্ন যদি পূরণ না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বিয়ে দিয়েছি এই পরিবারে শুধুমাত্র আমার এই কাজটা করা দেওয়ার জন্য। আচ্ছা বাবা, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু তুমি মনে রেখো তুমি কিন্তু আমার স্বামীর কিছু করতে পারবে না।
আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। শুভকে বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করছে। তুই কোনো চিন্তা করবি না, তোর স্বামী আর তোর কোনো ক্ষতি হবে না। তুই শুধু ওই ছেলেটাকে বের করতে দে, এরপর আমার বাবা মেরে মিলে এই বাড়িতে রাজত্ব করব। আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু তুমি মুন্নিকে সামলাবে, না হলে আবেগের বসে আমার মনটা কি না কি করে বসে। মুন্নির ব্যাপারে দেখছি কি করা যায়। ওকে কোনো মতেই ওই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না। ওই ছেলেকে আমরা বাড়ি থেকে বের করে দিব, এরপর আমরা সবকিছু দখল করে নেব। যদি ওই ছেলেকে মুন্নির সাথে কোনো সম্পর্ক করার চেষ্টা করে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মুন্নিকে তুই বুঝাবি, আমি মুন্নিকে আটকে রাখবো। বাবা, এতে করে কিন্তু ঝামেলা হবে। তুমি মুন্নিকে আস্তে আস্তে বোঝাও, না হলে কিন্তু পরে যখন আমরা কোনো কিছু একটা করতে যাব তখন কিন্তু মুন্নি কান্না করবে। ও যে কোনো কিছু করে ফেলতে পারে, তাই মুন্নিকে আগ থেকে আটকাও। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, মুন্নির ব্যাপারটা আমি দেখতেছি। তোকে যে কাজ দিয়েছি সেটা ঠিক মতো করতে হবে। এটা ঠিক মতো করতে পারলে দেখবি এই বাড়ি আর ওই অফিস কিভাবে আমাদের দখলে চলে আসে। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, এখন আমি যাচ্ছি। তুমি এই সপ্তাহের ভেতরেই সুসংবাদ পেয়ে যাবে। এরপর তিন্নি আর রিমন নিজেদের বাসায় চলে আসে। ওদিকে শুভ আর মুন্নি ঘুরে বেড়াচ্ছে। তারা একটা নদীর ধারে আসে। তখন মুন্নি দৌড়াতে থাকে বালির ওপরে। শুভ তার পিছু পিছু দৌড়াচ্ছে। তখন হঠাৎ করেই মুন্নি পড়ে যেতে নিলে শুভ ধরে ফেলে। মুন্নি তখন বলে, এইভাবে সারা জীবন আমাকে ধরে রাখবে তো? কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? আমি কিন্তু তুমি চলে গেলে একদম মরে যাব। না পাগলি, আমি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাব না। আমি সারা জীবন তোমার সাথে থাকব। তুমিও কোনোদিন আমাকে ছেড়ে চলে যেও না। তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি। তোমার বিরহে আমি পুরো শেষ হয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন তোমার হাতটা এইভাবে শক্ত করে ধরে রাখবো। তুমি তোমার পরিবারকে বোঝাও। তোমাকে কতবার বললাম আমাকে বিয়ে করতে, কিন্তু তুমি এই রকম করছো। কিছুটা অভিমানের সুরেই কথাটা বলে মুন্নি। তখন শুভ মুন্নিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, দেখো মুন্নি, আমার এখনও পড়াশোনার অনেক বাকি। আমি এখনও ইন্টার প্রথম বর্ষে পড়ছি। আমার উচিত অনেক বড় হওয়া, কারণ আমার স্বপ্ন আমি একজন ডাক্তার হব। যতদিন না পর্যন্ত আমি ডাক্তার হতে পারছি ততদিন পর্যন্ত আমি পৃথিবীর কোনো কিছুই চিন্তা করি না। সেখানে তোমাকে আমি কিভাবে বিয়ে করব? এরপর যদি আমার কিছু হয়ে যায়? কথাটা বলতেই মুন্নি কান্না করে দেয়। এরপর কান্না করতে করতে বলে, এইরকম বাজে কথা জীবনে মুখে আনবে না। তোমার কিচ্ছু হবে না, আমি তোমার পাশে সব সময় থাকবো। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি মরে যাব। হয়েছে, আর কান্না করতে হবে না। এখন চলো পাশে ফিরে যাই। ভাবি আর ভাইয়া মনে হয় চলে আসছে। এরপর তারা বাসায় ফিরে আসে। মুন্নি আর শুভকে একসাথে দেখে তিন্নি কিছুটা রেগে যায়, কিন্তু সেটা শুভর সামনে প্রকাশ করে না। এরপর যখন শুভ নিজের রুমে চলে যায় তখন তিন্নি মুন্নিকে ডেকে নিয়ে যায় নিজের রুমে, গিয়ে বলে, এই মুন্নি, তোকে কতদিন বলেছি না, আব্বু না করেছে শুভর সাথে তুই মিশবি না, তাহলে কেন শুভর সাথে সবসময় ঘুরে বেড়াস? আমরা না করেছি এটা তুই জানিস না? আপু, আমি শুভকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি বিয়ে করলে ওকেই করব। শুভ আমাকে অনেক ভালোবাসে, আর দুলা ভাইয়ের তো কোনো আপত্তি নেই। বেশি বড় হয়ে গেছিস, আমার মুখের উপর কথা বলছিস তাই না? একদম থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। আরেকদিন যদি দেখি শুভর সাথে ঘুরতে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মুন্নি সেখান থেকেই চলে যায় আর তিন্নি সেখানেই দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। এরপর এভাবে 2 দিন কেটে যায়। মুন্নি নিজের বাসায় চলে গেছে, শুভ নিজের বাসায়। তিন্নি তাই নিজের প্ল্যানটা সাকসেসফুল করার জন্য একটা বুদ্ধি করে। সে তার পরিবারের সবাইকে ইনভাইট করে। রিমন অফিসের কাজের জন্য একটু ব্যস্ত, তাই শুভকেই সব কিছু দেখতে হচ্ছে। সন্ধেবেলায় যখন রিমন ফিরে আসার সময় হয় তখন হঠাৎ করেই তিন্নি তার রুমের মধ্যে কান্না শুরু করে। শুভ দৌড়ে যায়। সেখানে শুভ গিয়ে দেখে তিন্নি বিছানায় শুয়ে গড়াগড়ি করছে। তখন শুভ পাশে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাবি? শরীর খারাপ লাগছে নাকি? এরকম কান্না করছেন কেন? ভাইয়া কি কল করব? তখনই বাইরে গাড়ির আওয়াজ পাওয়া যায়। তিন্নি ভাবে এটাই মোক্ষম সুযোগ শুভকে একদম শেষ করে দেওয়ার জন্য। তখন সে শুভকে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে দিয়ে কান্না করতে থাকে। শুভ তখন কিছুই না বুঝে বলে, ভাবি, কি করছো তুমি? কিছু তো বুঝতে পারছি না। তুমি না একটু আগে কান্না করছিলে অসুস্থতার জন্য, এখন কেন এভাবে করতেছো? ভাইয়া চলে এসেছে, ভাইয়া এটা দেখলে খারাপ ভাববে।
তিন্নি কোনো কথা না শুনে শুভকে বিছানায় ফেলে দিয়ে এরপর নিজেও কান্না করতে থাকে। তাকে রিমন এদিকে যখন গাড়িটা রেখে বাসায় ঢুকছিল তখন তার রুমের মধ্যেই কান্নার আওয়াজ পায়। সে দৌড়ে রুমের কাছাকাছি চলে আসে। অন্যদিকে মুন্নি তার বাবা মাকে নিয়ে রাতের বেলায় আসবে, কারণ তাদেরকে ডিনারের দাওয়াত করা হয়েছে। এই সুযোগটা তিনি নিয়েছে। রিমন তখন নিজের রুমে দৌড়ে এসে দেখে নিজেরই ভাই আর বিছানায় তার বউ কান্না করছে। তিন্নি যখন রিমনের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, রিমন তুমি এসেছো? দেখো শুভ আমার সাথে খারাপ করার চেষ্টা করতেছে। আমি ওকে কতবার বোঝানোর চেষ্টা করেছি আমি ওর বড়, ওর ভাবি, কিন্তু আমার কোনো কথাই শুনছে না, এরকম করছে। প্লিজ তুমি তোমার ভাইকে বোঝাও। ভাবি, এসব কি বলছো? ভাইয়া, তুমি ভাবির কথা কিছুই বিশ্বাস করো না। ভাবি নিজেই রুমে কান্না করছিলেন, উনি নাকি অসুস্থ ছিলেন, সেই জন্য আমি দেখতে এসেছিলাম। প্লিজ ভাইয়া, আমার কথা বিশ্বাস করো। রিমন কি করবে কিছুই বুঝতে পারছে না। সে যেন পাথর হয়ে গেছে, তার হাত পা কাঁপতে শুরু করেছে। তখন তিন্নি কান্না করে নিজের হাতটা দেখায়। তার জামার অনেকটাই ছিঁড়ে গেছে। টানাটানি করতে গিয়ে এটা দেখে রিমন রেগে গিয়ে শুভর কলার চেপে ধরে। শুভ নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে কান্না করে বলে, প্লিজ ভাইয়া, বিশ্বাস করো, আমি এরকম কোনো কিছুই করিনি। ভাবি আমাকে ফাঁসাতে চাচ্ছে, আমি ওনাকে দেখতে এসেছিলাম, এর বাইরে কিছুই না। কি বিশ্বাস করব? নিজের চোখে যা দেখেছি তা কিভাবে অবিশ্বাস করব? তুই আমার ভাই হয়ে কিভাবে আমার সাথে এরকম একটা কাজ করতে পারলি? তোকে তো আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু তুই এত বড় একটা কাজ করলি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। প্লিজ ভাইয়া, বিশ্বাস করো, আমি এরকম কোনো কিছুই করিনি, আমাকে এমনি ফাঁসানো হয়েছে। আমি তোকে কিভাবে বিশ্বাস করব? তোকে তো বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমার বিশ্বাসের কি মূল্য দিলি? আজকে এই অবস্থায় পাওয়াটা কি আমার বিশ্বাসের প্রতিদান? তুমি এখানে দাঁড়িয়ে তোমার ভাইয়ের সাথে গল্প করতেছো। আমি কতটা কষ্ট পেয়েছি সেটা তুমি জানো? তুমি ওকে এখনই আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও, না হলে কিন্তু আমি আত্মহত্যা করব। ওকে চোখের সামনে দেখলেই আমার ওই মুহূর্তের কথা মনে পড়ে যাবে, এরপর আমি যে কোনো কিছু একটা করে ফেলতে পারি। শুভ তখন কান্না করতে করতে নিজের রুমে চলে যায়, আর রিমন সেখানেই বসে কান্না করতে থাকে। একটু পর তার শ্বশুর শাশুড়ি সবাই চলে আসে। তিনি তখনও তার বাবা মাকে সব কিছু খুলে বলে। তার বাবা মা রিমনের কাছে এসে বলে, জামাই বাবা, তোমার ভাই এমন একটা কাজ করবে আমরা কোনোদিন ভাবিনি, কিন্তু তোমার ভাই যখন এরকম একটা কাজ করে ফেলেছে তখন তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। যদি তুমি তোমার ভাইয়ের পক্ষে থাকো তাহলে আমরা আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছি, আর যদি তোমার ভাইকে এই বাড়ি থেকে বের করে দাও তাহলে আমাদের মেয়েকে এখানে রাখবো। কি বলছেন বাবা? আমি আমার ভাইয়াকে কিভাবে বাড়ি থেকে বের করে দিব? এটা তো তারও বাড়ি। বাবা তার আর আমার দুজনের নামে বাড়ি দিয়ে গেছেন, এখন আমি কিভাবে তাকে বাড়ি থেকে বের করে দিব? আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এরকম একটা জঘন্য ছেলের বাড়িতে আমি আমার মেয়েকে রাখবো না। না জানি তুমি অফিসে থাকতে আর কোনোদিন কি কাজ করে দাও। আজকে এমন একটা কাজ করলে কালকে আরও খারাপ কিছু করতে পারো। এরকম ছেলেকে আমার একদম বিশ্বাস নেই। এখন আমি কি করব বাবা? আমার পক্ষে তো আমার ভাইকে বের করে দেওয়া সম্ভব নয়। আমি ওকে অনেক বেশি ভালোবাসি। বাবা মা মারা যাওয়ার পর আমিই তো ওর সব, কিন্তু এখন যদি ওকে বের করে দিই তাহলে ও কোথায় যাবে, কি করবে? তুমি কোনো চিন্তা করো না, ওর দেখো আরও কত ব্যবস্থা পড়ে আছে। এরকম ছেলে আমার খুব ভালো করে চিনা আছে। আমার মেয়ের সাথে এরকম খারাপ কাজ করেছে আমি বিশ্বাস করতে পারছি না। তোমার ভাই এটা, তুমি কত ভালো মানুষ, আর তোমার ভাই এরকম একটা কাজ করতে পারলো? দুলাভাই, আমার বিশ্বাস হচ্ছে না শুভ এই কাজ করতে পারে। তোমরা কি নিজের চোখে দেখেছো শুভকে এই কাজ করতে? রিমন তখন চুপ হয়ে যায়। মুন্নি বুঝতে পারে যে তার বোন যেটা বলছে সেটা সত্যি। মুন্নি তখন কান্না করতে শুরু করে। মুন্নির মাও তখন মুন্নির সামনে এসে বলে, এই, তোর লজ্জা করছে না নিজের বোনের জীবন নষ্ট করে দেওয়া একটা ছেলের জন্য কান্না করতে? তোকে তো এখন নিজের মেয়ে বলতে লজ্জা করছে। চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো। আর জামাই বাবা, তুমি যদি তোমার ভাইকে বের করে না দিতে পারো তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি, তুমি তোমার ভাইকে নিয়েই থাকো। কিন্তু যেদিন তুমি তোমার ভাইকে বের করে দিতে পারবে সেদিন আমাদের ডেকে নিয়ে এসো। এর আগে আমি আমার মেয়েকে আমার নিজের বাসায় নিয়ে যাচ্ছি, এখানে আমার মেয়ে নিরাপদ নয়। বলেই যখন তিন্নির মা তিন্নিকে নিয়ে বের হতে যাবে তখনই রিমন পিছন দিক থেকে ডাক দিয়ে বলে,
আপনারা যাবেন না, আমি ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। ঠিক বলেছেন, আপনারা এরকম একটা ছেলেকে বাসায় রাখলে পরিবারে কেউ নিরাপদ নয়। বলে রিমন তখন শুভর রুমে যায়। শুভকে তখন বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিল। রিমন তখনই শুভর কলার চেপে ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে। এরপর ধাক্কা দিয়ে ফেলে বলে, আজ থেকে তুই আমার পরিবারের কেউ না, তুই আমার ভাই না। তোকে আমি এখনই বাড়ি থেকে বের করে দিচ্ছি। আর এই বাড়ির আশেপাশে যেন তোকে না দেখি। তোর মতো একটা ছেলে যদি এই বাড়িতে থাকে তাহলে এই বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাবে। জীবনে আর এই বাড়ির নাম কোনোদিন পরিচয় দিবি না। প্লিজ ভাইয়া, এরকম করো না। আমি এখান থেকে কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। আর তুমি আমাকে বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমি বুঝতে পারছি না আমাকে কেন ফাঁসানো হচ্ছে। তোকে ফাঁসানো হচ্ছে তাই না? আমি নিজের চোখে দেখেছি। তা কি আমার কাছে মিথ্যা নাকি? তুই আর কোনোদিন যদি এই বাড়ির ছেলে বলে পরিচয় দিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। আর এই বাড়ির আশেপাশে যেন তোকে কোনোদিন না দেখি। এই এলাকায় যেন তোকে না দেখি। এই এলাকায় যদি তোকে দেখি তাহলে আমার মরা মুখ দেখবি। কথাটা রিমন শেষ করতে পারেনি। এর মধ্যেই মুন্নি শুভর গালে ঠাস ঠাস করে 2-3টা থাপ্পড় দিয়ে কান্না করতে করতে বলে, কি দোষ ছিল আমার? তোকে ভালোবেসেছিলাম তাই না? এত বড় একটা প্রতারণা করতে পারলি আমার সাথে। তোকে তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তুই সেই ভালোবাসা পাওয়ার যোগ্য না। তুই একটা বাটপার, আমার সাথে বাটপারি করেছিস। এখন আমার চোখের সামনে থেকে সরে যা, নাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলে নিজেও মরে যাব। শুভ তখন বুঝতে পারে সে কত বড় একটা ঝামেলায় ফেসে গেছে। তখন সে সেখান থেকে বেরিয়ে এসে রাস্তায় কান্না করতে করতে ঘুরতে থাকে। সে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। রাত তখন 12টার চারপাশ। কেমন জানি নিরিবিলি, কোথাও কোনো জায়গা নেই, জায়গায় মানুষ নেই। সে একটা জঙ্গলের পাশে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই হঠাৎ করে ভিতরে একটা মেয়ের চিৎকার শুনে সে প্রথমেই ভাবে সে যাবে না। এরপর মনে ভাবে, আমার এই জীবনটাকে কি লাভ? আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। এখন যদি আমার এই জীবন দিয়ে কারো জীবন বাঁচাতে পারি তাহলে ক্ষতি কি? এই ভেবে শুভ তখন জঙ্গলের ভিতর দিয়ে দেখে 2টা ছেলে মিলে একটা মেয়েকে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। তখন একটা লাঠি নিয়ে ছেলেগুলোর দিকে দৌড়ে এগিয়ে যায় শুভ। ছেলেগুলো তখন শুভকে দেখে দৌড়ে সেখান থেকেই পালিয়ে যায়। শুভ তখন মেয়েটার সামনে দাঁড়িয়ে বলে, ভয় পেও না বোন, আমি আছি, তোমার কিছু হতে দিব না। তোমার কি হয়েছে? তুমি এখানে আসলে কি করে? মেয়েটা এতটা ভয় পেয়েছিল যে মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। তখন শুভ তাকে ধরে নিয়ে জঙ্গলের বাইরে একটা ছাউনি এনে বসায়। মেয়েটা তখন আস্তে আস্তে বলতে শুরু করে, আমার বাড়ি এই এলাকায় নয়, আমাকে এরা ধরে নিয়ে এসেছে। আমি যখন স্কুল থেকে ফিরতেছিলাম তখন হঠাৎ করে এই ছেলেগুলো এসে আমাকে ধরে নিয়ে আসে। পরিবারে আমার শুধুমাত্র মা আর কেউ নেই। আমি অনেক দিন আম্মুকে বলেছিলাম এদের ব্যাপারে, কিন্তু আম্মু কিছুই করতে পারছে না। আম্মু ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকে। আচ্ছা, বুঝতে পারছি। তুমি কোনো ভয় পেও না, ওই ছেলেগুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন তুমি বাসায় যাবে কি করে? তোমার বাসার ঠিকানা কি তুমি বলতে পারবে? তাহলে আমি তোমাকে বাসায় দিয়ে আসব। হ্যাঁ, আমি বলতে পারবো। প্লিজ আমাকে বাসায় দিয়ে আসুন। আমি এখানে চলে এসেছি। আমার মা হয়তো কান্না করছেন, উনি হয়তো অনেক টেনশন করছেন। শুভ তখন মেয়েটাকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মেয়েটা তখন অনেক আতঙ্কিত ছিল। তখন মেয়েটা শান্ত করার চেষ্টা করে প্রায় 2 ঘন্টা চলার পর তারা মেয়েটার বাসায় এসে পৌঁছায়। মেয়েটা অনেক বড়লোক পরিবারের মেয়ে। হয়তো এই কারণেই ছেলেগুলো ওকে নিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছিল। শুভ তখন বাড়ির দরজায় নক করে। একটা ভদ্রমহিলা এসে দরজা খুলে দেয়। দরজা খুলে মেয়েটাকে দেখে সে কান্না জড়িয়ে ধরে। মেয়েটা তখন তার মাকে পেয়ে কান্না করতে করতে বলে, মা, ওই ছেলেগুলো আমাকে ধরে নিয়ে গিয়েছিল। আমাকে ওরা শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। বলতে বলতেই মেয়েটা প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। তখন শুভ বলে, আপাতত ওকে একটু বিশ্রামে রাখুন, ও ভয় পেয়েছে, সেজন্য কোনো কথা বলতে পারছি না। এখন ওকে প্লিজ কিছু জিজ্ঞাসা করবেন না। কি তুমি বাবা? আম্মু, ভাই আমাকে বাঁচিয়েছেন ওই ছেলেগুলোর হাত থেকে। ওই ছেলেগুলো রাতের বেলা আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে
আমার সব কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করছিল, তখন এই ভাইয়া কোথা থেকে এসে আমাকে বাঁচিয়েছেন। তিহার মা যখন তিহাকে তার রুমের মধ্যে দিয়ে নিচে আসেন, নিচে এসে শুভর সামনে দাঁড়িয়ে কান্না করে বলেন, আমি তোমাকে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়েটাকে বাঁচানোর জন্য। তোমার নাম কি? জি, আমার নাম শুভ। আর এটার জন্য এত ধন্যবাদ দিতে হবে না, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব যে কেউ এই অবস্থা দেখলেই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করত। আমিও সেটাই করেছি, তাই এসব নিয়ে টেনশন না করেই নিজের মেয়েকে একটু দেখে রাখবেন। আমি চেষ্টা করব আমার মেয়েটাকে আর কোনোদিন যেন কোনো ক্ষতি না হয় এই ব্যবস্থা করার। কিন্তু তোমার বাসা কোথায়? শুভ তখন কি যে বলবে তার ভাই বলে দিয়েছে, সে যেন তার বাড়ির কোনো পরিচয় বেঁচে না থাকে। তখন শুভ সেই ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলে তার সব ঘটনা। তিনি তখন শুভর সব ঘটনা শুনে শুভকে বলেন, বাবা, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ছেলে হয়ে সারা জীবন এই বাড়িতে থাকতে পারো। আমার কোনো ছেলে নেই। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি এই পরিবারটা দেখে শুনে করতেছি। একজন ছেলে খুব ভালো হয়। তুমি প্লিজ আমার ছেলে হয়ে এই বাড়িতে থাকো, আর আমার মেয়েটাওকে দেখে রাখবে। ওকে তুমি নিজের বোনের মতো রাখবে, প্লিজ বাবা। না আন্টি, এটা কি করে হয়? আমি কি করে আপনাদের বাসায় থাকতে পারি? প্লিজ আমাকে এই অনুরোধ করবেন না। বাবা, আমাকে তোমার মায়ের মতোই দেখো। তোমার মা বলে কি তুমি না করতে পারতে? আমি তোমাকে নিজের ছেলের মতো রাখবো, কোনোদিন কষ্ট দেব না। প্লিজ বাবা, এখানে থেকে যাও। মায়ের কথা শুনে শুভ কান্না করে সেই ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে। তিনিও শুভকে নিজের ছেলের মতো আগলে রাখেন। শুভ তখন আস্তে আস্তে সেই বাড়িতে অভ্যস্ত হতে থাকে। প্রায় 1 মাস যাওয়ার পরে নাজমা বেগম এসে শুভর সামনে দাঁড়িয়ে বলেন, বাবা, এভাবে তো বাড়িতে বসে থাকলে হবে না। তোমাকে এখন পড়াশোনা করতে হবে। তোমার ইচ্ছে কি? তুমি কি হতে চাও? আম্মু, আমার ছোটবেলা থেকে ইচ্ছে করেই আমি একজন ডাক্তার হব। আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সেই থেকেই আমার ইচ্ছা আমি একজন ডাক্তার হব এবং মানুষের সেবা করব, যাতে মানুষগুলো একটু মৃত্যুর আগে শান্তিতে থাকতে পারে এই পৃথিবীতে। এটা তো খুব ভালো কথা। তুমি কাল থেকে কলেজে যাবে। তোমার কলেজ আর তিহার স্কুল পাশাপাশি। তুমি তিহাকে নিয়ে স্কুলে দিয়ে কলেজে চলে যাও। আমি তোমাকে কলেজে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করছি। বলেই নাজমা বেগম সেখান থেকে চলে গেলেন। নাজমা বেগম নিজের স্বামীর ব্যবসা দেখাশোনা করেন, বলতে নিজের ব্যবসায় বসেই সবকিছু দেখাশোনা করেন। স্বামী অনেক বড় লোক ছিলেন, অনেক টাকা পয়সা রেখে গিয়েছেন। এরপর থেকেই নাজমা বেগম সবকিছু দেখাশোনা করেন। তার ম্যানেজার অফিসে সবকিছু কন্ট্রোল করেন। এরপর রাতের বেলায় এসে নাজমা বেগমের কাছে সব হিসেব দিয়ে যান। এরপর শুভ পরের দিন থেকেই কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে। এমনভাবেই পড়াশোনা করে যেন পড়াশোনায় জীবনের সব কিছু তার। সব কিছু রেখে পৃথিবীর সব মায়া ত্যাগ করে সে। পড়াশোনার পেছনে নিজের জীবনকে বিসর্জন দিতে বছর পেরিয়ে গেছে। সে তার পরিবারের থেকে দূরে চলে এসেছে। পরিবারের কথা এখনও তার একদমই মনে পড়ে না। কেন মনে পড়বে? ওই পরিবারের মানুষগুলো তাকে এত অপমান, এত অত্যাচার করে বাড়ি থেকে বার করে দিয়েছে। আবার কি সেই বাড়িতেই সে ফিরে যাবে? আজ শুভ ডাক্তারি পাশ করে একজন প্রফেশনাল ডাক্তার হিসাবে কাজ শুরু করবে। সেই জন্যই নাজমা বেগম এসে তার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আজকে আমার ছেলে ডাক্তার হয়ে গেছে। আমার যে কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না বাবা। কিন্তু এখন তো আর একটা কাজ করতে হবে। কি কাজ আম্মু? আমি অনেক দিন থেকে স্বপ্নে দেখছিলাম তোমাকে বিয়ে দেব। বাবা, এখন তো তুমি ডাক্তার হয়ে গেছো। এতদিন তোমার কোনো চাকরি ছিল না, তুমি একজন ছাত্র ছিলে। সেই জন্য তোমাকে এই কথাটা বলতে পারিনি। আমারও তো বয়স হয়েছে, আর তিহারও বিয়ের সময় হয়ে এসেছে। ওকে আমরা বিয়ে দিয়ে দেব কয়েকদিন পরে। এরপরে এই বুড়িটাকে কে দেখবে? আরে আম্মু, তুমি কি বলো? তুমি বুড়ি কোন দিন হলে? তুমি এখন আমার স্ট্রং মম। কিন্তু তুমি যখন বলেছো আমার বিয়ের কথা, তাহলে সমস্যা নেই, কিন্তু আমাকে তো কিছুদিন টাইম দিতে হবে। আমি আজ সবেমাত্র ডাক্তার হিসেবে কাজ শুরু করেছি। কয়েকদিন যাক, এরপর আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। তিহা তখন তার ভাইয়ের সামনে এসে বলে, ভাইয়া, আজকে তোকে একদম হিরোর মতো লেগেছে। ভাবি যদি দেখতো এটা তাহলে নিশ্চয়ই পাগল হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভাবিকে আমরা সেটাই চিনি না, তবে খুব তাড়াতাড়ি জেনে যাব। একদম পাকামি করার চেষ্টা করবি না। এখন যা, গিয়ে বোর্ডে বস। বলেই শুভ বাসা থেকে বেরিয়ে চেম্বারের উদ্দেশ্যে রওনা দেয়।
সে একটা হসপিটালে ডিউটি করবে। হসপিটালটা সরকারি। শুভ তখন সেখানে চলে আসে। এরপরেই ভাবে, দেখতে দেখতে 2 মাস কেটে যায়। তখন শুভর মা কিছুতেই শান্ত হতে পারছে না। সে যে করেই হোক শুভর বিয়ে দেবে। আজকে সকাল থেকে তার প্রস্তুতি নিচ্ছে, মেয়ে দেখতে যাবে। শুভর মা তখন শুভর সামনে এসে একটা ফটো এগিয়ে দিয়ে বলে, এই না বাবা, এই হচ্ছে সেই মেয়ে যাকে আমরা দেখতে যাচ্ছি। তোমার পছন্দ হলে আমরা দেখতে যাব। তুমি কোনো চিন্তা করো না, তোমার অপছন্দের কাউকে আমরা নিজের বউ ঘরে নিয়ে আসবো না। শুভ তখন ফটোটা হাতে নিয়ে যখনই ফটোটার দিকে তাকায় কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি অসম্ভব সুন্দর মেয়েটা! শুভ তখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিহা তখন বলে, হয়েছে আম্মু, চলো পারলে এখনই বউ করে নিয়ে আসি। শুভ কিছুটা লজ্জা পেয়ে যায়। এরপর নিজের রুমে যায় সে। মেয়েটাকে দেখতে যাচ্ছে, তার নাম ইসরাত। শুভ নিজের রুমে এসে মেয়েটার কথা চিন্তা করতে থাকে। তখনই তার মা এসে সেই মেয়েটার নাম্বার দিয়ে যায়। ওদিকে ইসরাত, আমার মতে বাবা বিয়ে ঠিক করেন, সবে মাস্টার্স শেষ করেছি। আমি চাই ভালো চাকরি করতে, তাই একের পর এক জবে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাই আমার এতটুকু পড়ার সৌভাগ্য হয়েছে। বাবা গত রাতে এসে বলল, দেখছো না ইসরাত, ছেলেটি কেমন? আমি ধরফড়িয়ে শোয়া থেকে উঠে ছবিটা হাতে নেই, কিন্তু একটুও দেখতে ইচ্ছে হচ্ছে না। ছবিটা দেখবো কি দেখবো না কনফিউশনে পড়ে গেলাম। বাবা আবার তাড়া দিলেন যেন ছবিটা দেখি। আমি না চাইতেও ছবিটা দেখতে বাধ্য হই। ছেলে দেখতে ভালোই, কিন্তু এই বিয়েতে আমার মত নেই। আমি ছবিটা বাবার দিকে এগিয়ে দেই। বাবা আমার জবাবের আশায় ঠায় দাঁড়িয়ে আছে। চুপ করে আছি দেখে বাবা বললেন, কিরে, কিছু তো বল, ছেলেটি দেখতে কেমন? আমি আমতামতা করে বললাম, বাবা ভালো। বাবা আমি একটা কথা বলতে চাই তোমাকে। বাবা আমাকে থামিয়ে দিয়ে বললেন, মা, আমি জানি তুই কি বলতে চাস। তুই তো কোনোদিন আমার কথার অবাধ্য হোসনি, আর আজও আমার কথা মেনে নে। আমি কথা দিচ্ছি তোর কোনো ক্ষতির কারণ হব না। কিন্তু বাবা আমি যে... কোনো কিন্তু নয় ইসরাত, তুই যাকে ভালোবাসিস সেই ছেলেটা মোটেও ভালো নয়। এলাকায় মাস্তানি করে বেড়ায়, বড়দের সম্মান করে না, অনেক অগোছালো ছেলেটা। তোর জন্য যাকে আমি পছন্দ করেছি সে একজন ডাক্তার, যথেষ্ট ভালো। আর ফ্যামিলিতে শুধু তার মা আর একটা ছোট বোন আছে। তুই অনেক সুখী হবি। আমি কি জবাব দেব মাথায় আসছে না। একদিকে আমার ভালোবাসার মানুষ, অন্যদিকে বাবা। ছোটবেলা থেকেই বাবা আমাকে মানুষ করেছেন। আমার যখন 7 বছর বয়স তখন মা হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর বাবা আর বিয়ে করেনি, যদিও আমার নানা নানুরা বিয়ের জন্য বাবাকে চাপ দিয়েছিল। তাও বাবা আমার সুখের আশায় বিয়ে করেনি। কখনো মায়ের অভাবটা আমাকে বুঝতে দেয়নি। বাবা ভারাক্রান্ত মুখে চলে যেতেই আমি ফোন নিয়ে রাশেদকে ফোন দিই। কল রিসিভ করলে আমার বিয়ের কথা ওকে জানাই। রাশেদ শুধু একটা কথাই বলেছিল, ইশরাত, তুমি বিয়ে করে নাও, আমি এখনো চাকরি জোগাড় করতে পারিনি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমি কান্নায় ভেঙে পড়ি। এটাই কি আমার রাশেদ, যে সবসময় বলতো আমাকেই বিয়ে করবে সে? আমাকে ঘিরেই তার জীবন। এখন বলছে আমাকে বিয়ে করে নিতে। কি করব ভেবে পাচ্ছি না। আবারও ফোন দিই রাশেদের নাম্বারে, কিন্তু ফোন বন্ধ। আমি বারবার ফোন করেই যাচ্ছি রাশেদকে, কিন্তু রাশেদ ফোন আগের মতোই বন্ধ। ওর কোনো বন্ধুর নাম্বারও নেই আমার কাছে যে একটু খবর নেব। রাশেদের সাথে আমার ভার্সিটিতেই পরিচয় হয়েছে। একদিন দেখলাম ক্যাম্পাসের বাইরে রাশেদ কয়েকজন ছেলেকে নিয়ে র্যাগিং করছিল। আমি ওর পাশ দিয়ে যেতেই রাশেদ আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আমি সেদিন কর্ণপাত না করে আমার বান্ধবী রিমাকে বললাম, এই বকাটিটা কে রে? রিমা অবাক হয়ে বলল, কি, তুই ওকে চিনিস না? ও হচ্ছে এই এলাকার টপ মাস্টার। নিচে তো লেখাপড়া করে না, এই ক্যাম্পাসে সে সবাইকে র্যাগিং করে, এমনকি টিচারদেরকেও ছাড়ে না। এই কথা শোনার পর রাশেদের ওপর অনেক রাগ আর ঘৃণা জন্মাতে থাকে আমার। প্রায় ক্যাম্পাসে আমাদের দেখা হতো, 2-1বার চোখাচোখি হতো। এক পর্যায়ে বুঝতে পারি রাশেদ আমাকে পছন্দ করে। আমার জন্য সে এলাকায় মস্তানি করা ছেড়ে দিয়েছে, আর কখনো এসব করবে না বলে আমাকে কথা দেয়। আমি কয়দিন সময় নিই, বুঝতে পারলাম আমিও রাশেদের প্রতি দুর্বল, তাই আর না করতে পারিনি। রাজি হয়ে যাই রাশেদের প্রস্তাবে।
ভালোই চলছিল আমাদের সম্পর্কটা। প্রায় আমি রাশেদকে উপহার দিতাম, এমনকি রেস্টুরেন্টে নিয়ে যেতাম। প্রায় রাশেদ আমার থেকে বিভিন্ন প্রয়োজনে টাকা চাইতো, বিনা কথায় আমি টাকা দিয়ে দিতাম। কোনোদিনও জানতে চাইনি এত টাকা কি করবে রাশেদ। আমাকে পায়ের নুপুর ছাড়া আর তেমন কিছুই দেয়নি, আর আমিও এসব নিয়ে কখনো আফসোস করিনি। বাবার ডাকে আমার ঘোর কাটে। আমি এতক্ষণ আমাদের সম্পর্কের কথাই ভাবছিলাম। খেতে রেখেছে বাবা। কোন সময় যেন আমার ফুপুও চলে এসেছেন, অথচ আমি রাশেদের চিন্তায় এতই বিভোর ছিলাম, জানতেও পারিনি ফুপু এসেছে। কাল ছেলেপক্ষ দেখতে আসবে, তাই ফুপু চলে এসেছে। বাবা এসে বললেন, ইসরাত তাড়াতাড়ি আয়, তোর ফুফু এসেছে, খেতে ডাকছে। খাবার টেবিলে বসতেই ফুপু বললেন, ভাইয়া, ছেলেটাকে আমাদের ইশরাতের সাথে ভালোই মানাবে। তোমার পছন্দ আছে বলতে হয়। আমার এমনিতেও মন মেজাজ ভালো নেই, তার মধ্যে ফুপু এসব শুরু করলেন। আমি হাসি মুখে কোনোভাবে খাবার টেবিল ছেড়ে উঠে আসি। রুমে ঢুকতেই আবারও ফোন দেওয়া শুরু করি রাসেলের নাম্বারে। ফোন এখনো বন্ধ। রাত প্রায় 12টা। রুমের মধ্যে পায়চারি করছি, খুব অস্বস্তি লাগছে। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি দ্রুত কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আসসালামু আলাইকুম। বিরক্তি কণ্ঠে সালামের জবাব দিলাম। চিনতে পারছেন না তাই তো? আমি শুভ, কাল আপনাকে দেখতে যাওয়ার কথা। তো মানে আমি চাইছি আমাদের দেখাটা বিয়ের দিনই হোক। আমি বললাম, আপনি যা ইচ্ছা তা করুন, আমার কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ফোন রাখলাম আমি। এরপর আর ওই নাম্বার থেকে কল আসেনি। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। যে ছেলেটা সারাদিন ফোনে কথা বলার জন্য অস্থির থাকতো, আজ তার কাছে আমি অপরিচিত। ফজরের আজান হচ্ছে। অজু করে নামাজ পড়ে নিলাম। বিছানায় গা এড়িয়ে দিতেই সেই নাম্বার থেকে ফোন এসেছে। ফোন রিসিভ করতে না চাইলেও রিসিভ করলাম। ওপাশ থেকে বলছে, আসসালামু আলাইকুম, নামাজ পড়েছেন? আমি বিরক্তি ভরা কণ্ঠে সালামের জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম, জি পড়েছি। ওপাশ থেকে শুভ বলে উঠল, আলহামদুলিল্লাহ, আমিও পড়েছি। আচ্ছা তাহলে রাখছি এখন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ফোনটা হাত থেকে রেখে দিয়েই ঘুমিয়ে পড়লাম। ফোনে এলার্ম দিয়ে রাখলাম, ভার্সিটিতে যাব। যদিও ক্যাম্পাসে কাজ নেই, রাশেদের খোঁজ করতেই যাব, কিন্তু বাসায় ফুফু আছে, কি বলে বের হব বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছি। এলার্মের শব্দে ঘুম ভেঙে গেছে আমার। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম। ফুপু আমার রুমে এসে হাজির। মহা মুশকিলে পড়লাম। এসেই এক গাদা প্রশ্ন ছুড়ে দিলেন। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি, উফ অসহ্য লাগছে। তারপরেও মাথা ঠান্ডা রেখে জবাব দিলাম, আমার ফ্রেন্ড সাদিয়ার বাসায় যাব। এবার তুমি শান্তি? অনেকদিন দেখা হয় না, তাই দেখা করতে যাচ্ছি। আশা করি আমাকে আটকাবে না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। উফ, এ সময় আবার কে এলো? ফুপু দৌড়ে গেলেন দরজা খুলতে। দরজা খুললেই বলতে লাগলেন, আরে আপনারা এই সময়? আসার আগে ফোন করে দিতেন, তাহলে কিছু ব্যবস্থা করতে পারতাম। আরে কি যে বলেন না, আমরা কি পর নাকি? আমরা আজ বাদে কাল আপনাদের আপন মানুষ হতে চলেছি। তা আপনাদের মেয়ে কোথায়? ফুপু জবাব দিল, ভিতরেই আছে, আপনারা বসুন, আমি ওকে নিয়ে আসছি। আমার আর বুঝতে বাকি রইল না কারা এসেছে। মাথা প্রচুর পরিমাণে গরম হচ্ছে আবার। এই সময় তাদের আসতে হলো? ওদের তো বিকেলে আসার কথা ছিল। ফুপু রুমে এসেই বললেন, ইসরাত, তোমার কোথাও যাওয়া হচ্ছে না, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি কপাল কচলিয়ে ঠায় দাঁড়িয়ে আছি। ফুপু আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া দিলেন, এই যে কি বলছি শুনছো না? যখন ফুপু রেগে যায় তখন আমাকে তুমি করেই বলে। আমি গায়ে বোরকা আর হিজাব খুলে ফুপুর সামনে এসে রাগী কণ্ঠে বললাম, এখন হুট করে কি তৈরি হওয়া যায় নাকি? আমি যা ড্রেস পরে আছি সেই ড্রেস পরেই ওদের সামনে যাব। ওরা আমাকে এভাবে পছন্দ করলে করবে, না করলে নেই। এবার ফুপু আমার গালে ঠাস করে চড় মেরে দিলেন। আমি গালে হাত দিয়ে কান্না করছি। ফুপু ধমক দিয়ে বললেন, আমি ওদের সামনে সিন ক্রিয়েট করতে চাই না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর আমি একটা শাড়ি দিচ্ছি, সেটা পরেই তাড়াতাড়ি চলে এসো। আমার হাতে ফুপুর শাড়ি দিয়ে চলে গেলেন। কি মুশকিল, আমি তো শাড়ি পরতেই পারি না, এখন কিভাবে পরব? আমি শাড়ি হাতে নিয়ে বিছানায় বসে রইলাম। 10 মিনিট পর ফুপু এসে আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে রইলেন। আমি ফুপুর দিকে তাকাতেই ফুপু বলে উঠলেন, শাড়ি পরতে পারিস না, না বললেই পারতি।
নে সোজা হয়ে দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি। ফুপু শাড়ি পরিয়ে দিয়ে বললেন। এবার চোখে কাজল আর হালকা করে লিপস্টিক দে। তখনই পেছন থেকে শুভর বোন তিহা বলে উঠল, আমার ভাবি তো মাশাআল্লাহ এমনিতেই সুন্দর, এত সাজতে হবে না ভাবি, এসো তো আমার সাথে। তিহা আমাকে টানতে টানতে বর্ষার রুমে নিয়ে গেল। আমার হবু শাশুড়ি বললেন, মাশাআল্লাহ, আমার বৌমা তো চাঁদের মতো মিষ্টি দেখতে। এসো আমার কাছে এসে বসো। আমি না চাইতেও তার কাছে গিয়ে বসলাম। আমার হাত ধরেই একটা আংটি পরিয়ে দিলেন আর মুচকি হেসে বললেন, এই মেয়েকে আমার ছেলে বউ করে নিলাম। মিষ্টি মেয়েটাকে আর ঘরে রাখতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এক্ষুনি নিয়ে যায়। কিন্তু সমাজেরও কিছু নিয়ম কানুন আছে, আর ইসলামিক নিয়ম কানুন তো মানতেই হবে, তাই না? এর মধ্যেই ফুপু 4 কাপ চা বিস্কিট নিয়ে আসলেন। ফুপু রান্নার হাত মাশাআল্লাহ, কিভাবে যে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এত সুস্বাদু খাবার বানিয়ে ফেললেন আল্লাহ ভালো জানে। খেতে না চাইলেও ওদের সামনে খেতে হলো। আমার হবু শাশুড়ি বলে উঠলেন, তাহলে বিয়ে নেবে, বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। আমার তো তস হচ্ছে না, আমি যে 1 সপ্তাহের মধ্যে ওদের বিয়েটা হোক, কি বলেন? আমার ফুপু এবার আমার দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, বিহান তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, আরো কিছুদিন সময় দিলে ভালোভাবে আমরা অনুষ্ঠান সম্পন্ন করতে পারতাম। আমার হবু শাশুড়ি বলে উঠলেন, আরে বিয়েন, আমার তো আপনাদের কাছে গয়নার জিনিসপত্র চাইছি না, ঢাক ঢোল পিটিয়ে দিয়ে দিলে হবে। আমরা শুধু আপনার মেয়েকে চাই। তাহলে আজ রাতেই আমরা জানিয়ে দেব। আপনারা বসুন, আমি দুপুরের খাবারের ব্যবস্থা করছি। আর ইসরাত, এদিকে আয় তো। এর আগে আমার গা জ্বলে যাচ্ছিল। এতক্ষণ ধরে শাড়ি পরে কেউ বসে থাকতে পারে? উফ, অসহ্যকর। সোফা থেকে উঠতে যাবো, এই সময়ে বাবা আসলেন। কিরে মা, শাড়ি পরতে বেশি কষ্ট বুঝি? তখন আমার হবু শাশুড়ি বললেন, ওকে শাড়ি পরতে হবে না বিয়েন মশাই, ও যেসব ড্রেস পরে কমফোর্টেবল ফিল করে সেই সব ড্রেসে পরবে। আপনি এসেছেন ভালোই হলো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি তাহলে। আমি চাই আগামী সপ্তাহে বিয়েটা হোক। আপনাদের মর্জি। আমার মেয়েটাকে আপনারা বউ করে নিচ্ছেন, এটাই আমার সৌভাগ্য। তবে এই মা মরা মেয়েকে একটু দেখে রাখবেন, মেয়েটা তেমন কাজও পারে না, আপনি শিখিয়ে দিলেই ও কষ্ট করে শিখে নেবে। আরে কি বলছেন বিয়েন, আমরা কি কাজে বুয়া নিয়ে যাচ্ছি? আপনার মেয়ে মানে আমার মেয়ে, বাসায় কাজের লোক অভাব নেই, সেখানে ওকে দিয়ে কাজ করব কি করে ভাবলেন? আমি আসলে এতটাই মুগ্ধ আমার হবু শাশুড়ি ব্যবহারে, ইচ্ছে করছে জড়িয়ে ধরি, কিন্তু আমার মনটা সেই রাশেদের কাছেই পড়ে আছে। আর আজ বাসা থেকে বের হতে পারবো না, কিভাবে খোঁজ করব রাশেদের? বাবা আমাকে ডেকে বললেন, মা যাও, ফুফুর কাজে সাহায্য করো। আমি শাড়ি পরেই কিচেনে ঢুকলাম। ফুপু বললেন, এক কাজ কর, শাড়িটা চেঞ্জ করে আয়। আমি ফুপুর কথায় শাড়ি চেঞ্জ করে নতুন ড্রেস পরলাম। ফুপু হাতে হাতে সাহায্য করলাম। এবার ফুপু বললেন, তুই এখন সব খাবার সার্ভ করবি, কয়েকদিন পরে তো ওই বাড়িতে তোকে করতেই হবে সব কিছুই, তাই এখন থেকে সবকিছুর প্র্যাকটিস করে নে। মনে মনে রাগ হলেও রাগ দেখালাম না। খাবার সব টেবিলে যতটুকু পেরেছি সাজিয়েছি। আমি আমার হবু শাশুড়ি পাশে দাঁড়িয়ে খাবার বেড়ে দিচ্ছি। আমার কাছে টেনে নিয়ে বললেন, হা করো, আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। আমার চোখ থেকে দুপোটা পানি গড়িয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ছে। আমার মা থাকলে হয়তো এরকম আদর করেই খাওয়াতেন। বিকেলে আমার ননদ আর হবু শাশুড়িকে বিদায় দিয়ে রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। প্রচণ্ড রকমের মন খারাপ হয়ে আছে। বাবা এসে বলল, মারে, আমি জানি তুই আমার উপর রেগে আসিস, কিন্তু আমি তোর ভালো চাই। কোনো বাবাই তার মেয়ের খারাপ চায় না। তোর মা মারা যাওয়ার পর আমি তোর জন্যই বিয়ে করিনি। যদি তোর সৎ মা তোকে ভালো না বাসে, তখন নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি যদি তোর জন্য এত বড় স্যাক্রিফাইস করতে পারি, তাহলে তুই কেন করতে পারবি না? বাবার কথায় হাউমাউ করে কেঁদে উঠলাম আমি। বাবা আমার মাথায় হাত বুলি দিয়ে চলে গেলেন। রাতে ফুপু সহ খেতে বসেছি। ফুপু বললেন, এই 1 সপ্তাহে তুই বাড়ির বাইরে যাবি না, আর কাল মিলি আসছে, ওকে সাথে নিয়ে আমরা কাল সকালে বিয়ে শপিং করতে যাব। অর্ধেক খাবার রেখেই হাত ধুয়ে চলে এসেছি। কিছু ভালো লাগছে না। যাকে ভালোবাসলাম তাকে পাবো না ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল। ফোন হাতে নিয়ে ফেসবুকিং করছিলাম। এই সময়ে মিলি মেসেজ দিল, কি রে আপনি, তোর তো কাল বিয়ের শপিং করতে যাওয়ার কথা,
কেমন ফিলিংস হচ্ছে তোর? হুম হুম। মিলি আমার থেকে 2 বছরের ছোট। ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তাই তুই করেই কথা বলে আমার সাথে। আমি মিলির মেসেজ সেন্ড না করেই ডাটা অফ করে শুয়ে পড়লাম। সকাল 8টায় মিলির ডাকে ঘুম ভাঙে আমার। এই আপি ওঠ, শপিং এ যাবো তো, তাড়াতাড়ি ওঠ। বিরক্তি ভরা কণ্ঠ নিয়ে ধমক দিলাম। এই যা তো, বিরক্ত করিস না, ঘুমাতে দে। তখনই ফুপু ধমক দিয়ে বললেন, 8টা বাজে আর কত ঘুমাবি তোরা? এরকম চলতে থাকলে কিভাবে তুই শ্বশুরবাড়িতে থাকবি কি করে? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, শপিংয়ে যেতে হবে তো, কত কাজ পড়ে আছে আমার। রাগে মাথা ফেটে যাচ্ছে, একটু শান্তিমতো ঘুমোতেও দেবে না দেখছি। রাগ কন্ট্রোল করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা সেরে রুমে যেতেই দেখি মিলি মৃদু সুরে কার সাথে যেন কথা বলছে। আমার অবস্থান টের পেয়ে মিলি ফোন রেখে দিয়ে মুচকে হাসি দিয়ে রুম থেকে চলে যায়। আমি আর সেদিকে নজর দিলাম না। রুমে ঢুকে ফোনটা হাতে নিয়ে রাশেদের নাম্বারে ফোন দিলাম, কিন্তু এখনো ফোন বন্ধ। হঠাৎ ফুপু ডাক দিলেন। ফুপু তৈরি হতে নিতে বললেন। শপিংয়ে যেতে হবে। অনিচ্ছার সত্ত্বেও তৈরি হয়ে নিলাম। আমি আর মিলি আগেই গাড়িতে বসে পড়লাম। এই ফাঁকে মিলিকে জিজ্ঞাসা করলাম, ছেলেটা কে রে? আমার কাছে তো কখনো কিছু লুকাস না। মিলি হেসে জবাব দিল, সরি আপ্পি, আসলে তোমাকে পরে বলবো ভাবছিলাম। কি করে ছেলেটা? আর ছবি আছে? আপ্পি, ওর নিজের ব্যবসা আছে, এই নাও ছবি। আমি মিলির ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই থ বলে যাই, এ তো রাশেদ। তাহলে রাশেদ আমাকে কখনোই ভালোবাসেনি, এভাবে আমাকে ধোঁকা দিতে পারলো? কিছুটা রাগ আর চোখের পানি নিয়ন্ত্রণ করে বললাম, কিভাবে পরিচয় তোদের? ফেসবুকে পরিচয়। ছেলেটা অনেক ভালো, জানিস আপনি, আমার জন্য এতটাই পাগল যে মাঝে মধ্যে ওর বিজনেস ফেলে আমার কাছে চলে আসে। আমি আর কিছুই বললাম না, নীরবে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করেনি আমার। সিদ্ধান্ত নিলাম, বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নেব। শপিং মলে গিয়েছে ঠিকই, কিন্তু সব মিলি পছন্দ করে কিনছে। শপিং সেরে এসে বাসায় গা এলিয়ে দিলাম বিছানায়। কিছু ভালো লাগছে না। কোথাও ঘুরতে পারলে ভালো লাগতো, কিন্তু ফুপুর নির্দেশ, কোথাও যাওয়া যাবে না। রুমে এসেই মিলি আমার কান ঝালাপাড়া করে দিচ্ছে। কি এত কথা বলে ওরা? কই, আমার সাথে তো এত কথা বলে না। ইচ্ছে করছে খুন করে দিই মিলিকে, কিন্তু এক হাতে আর তো তালি বাজে না। রাশেদি মিলির মতো সরসোজা মেয়েকে ভুলিয়ে ফালিয়ে প্রেমের ফাঁদে ফেলেছে। শুভর যেন দিনই কাটছে না। সে প্রতিদিন ইসরাতকে নিয়ে স্বপ্ন দেখছে। ইসরাতের ফটোর দিকে রাতের পর রাত তাকিয়ে থাকে। অসম্ভব মায়ায় পড়ে গেছে মেয়েটার, কিন্তু ইসরাত এই রকম করে কোনো সে এটাই বুঝতে পারছে না। ঘরের মতো বন্দি জীবন কাটাচ্ছি, অসহ্য লাগছে। আমার 2 দিন পর বিয়ে। ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব শেষ হয়। 2 দিন ধরে মিলির হাবভাব ঠিক লাগছে না, একটু সময় পাচ্ছি না যে কথা বলবো। রাত 11টায় ফ্রি হলাম। রুমে এসে দেখি মিলি মনমরা হয়ে আছে। ওর কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। কান্নার কারণ জিজ্ঞাসা করতেই ফপিয়ে কেঁদে উঠল। অনেকক্ষণ পর শান্ত হয়ে বলল, আপনি মেহেন্দি আমার ফোন তুলছে না, বলছে ব্রেকআপ। আমি বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, ব্রেকআপ? ব্রেকআপের জন্য এত কান্না করতে হয় নাকি? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো তোর জন্য উত্তম কিছু অপেক্ষা করছে। এবার আরো জোরে জোরে কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে বলল, আপনি কাল আমাকে হঠাৎ জিজ্ঞেস করছিল আমি ওকে কতটুকু ভালোবাসি। আমি বললাম অনেক ভালোবাসি, বিয়ে করলে তোমাকেই করব। তখন মেহেন্দি বলল, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু কি করে বিশ্বাস করব তুমি আমাকে ভালোবাসো? আমাকে কি করতে হবে এটা প্রমাণ করতে? তুমি তোমার কিছু নোট ছবি ফাটাও, আর এক্ষুনি ফাটাবে। আমি অবাক হয়ে বললাম, এটা কেন করতে হবে? সবকিছু তো বিয়ের পর হবে। কিন্তু যখন বলল আমার সাথে ব্রেকআপ করতে চাই, তখন আমি ওকে বুঝতে পারলাম কি হতে চলেছে। কিন্তু এখন ওকে সামলানো খুব জরুরি, না হয় উল্টোপাল্টা কিছু করে বসবে। খুব রাগ হচ্ছে রাশেদের ওপর। এখন হয়তো অন্য কোথাও ফাঁদ পেতে আছে। কিছু দুর্ঘটনা হওয়ার আগে সবকিছু সামলে নিতে হবে। আচ্ছা শোন, তুই কি তোর ফেস বোঝা যায় এমন কিছু ছবি দিয়েছিস? না আপনি। আচ্ছা, তাহলে আর ভয় করিস কেন? তবে এবার শিক্ষা হলো তোর। ভুলভাল লোকের সাথে কথা না বলে নিজের কেরিয়ার গড়।
আর নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নে। অনেক কষ্টে শান্ত করলাম। ভাগ্য ভালো, সুসাইড করার চিন্তা মাথায় আনেনি। ঘুমানোর সময় আমার শাড়ির সাথে ওর ওড়না বেঁধে রেখেছি, যাতে কোথাও যেতে না পারে। ভোর 5টায় ফুপু ডেকে উঠলেন, ডেকে বললেন, এই ইসরাত আর মিলি, তাড়াতাড়ি ওঠ, বিয়ের অনেক কাজ বাকি পড়ে আছে। আর ইসরাত, আজ না তোর বিয়ে, এখনো ঘুমিয়ে আছিস কেন? বাড়ি ভর্তি মানুষজন, লোক দেখলে কি বলবে? সকাল সকাল ফুপুর ঘ্যান ঘ্যান ভালো লাগছে না। মাঝে মধ্যেই ফুপুকে অনেক বিরক্ত লাগে। নেহাত বড় মানুষ, তাই কিছুই বলি না, আর বলারও সাহস হয়ে ওঠে না। কিন্তু কথা হচ্ছে, এত সকালে উঠে কি করব? মুড়ি খাবো? অসহ্য লাগছে। ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাটাই। বাধ্য মেয়ের মতো উঠে ফ্রেশ হয়ে নিলাম। মিলিকে ডাকলাম না, সারা রাত কান্না করেছে, থাক একটু ঘুমা। বসে রুমে গিয়ে দেখি বাবা বসে পেপার পড়ছে। আমাকে দেখে মুচকি হেসে ইশারায় কাছে ডাকলো। আমি কাছে গিয়ে বসি। বাবা আমার মাথায় হাত রেখে বলা শুরু করলেন, মা, বিয়ে মানুষের জীবনে একবারই হয়। বিয়েটা একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়েটা কারো কাছে মুক্তির পথ, আবার কারো কাছে বন্ধী জীবন। কিন্তু শক্ত হাতে সেই সংসারটা সামলাতে জানতে হয়। আমি জানি তুই তা পারবি, তবে সময় লাগবে এই সংসারটাকে গুছিয়ে নিতে। আর একটা কথা, শুভকে তুই কষ্ট দিস না। অনেক ভালো ছেলে শুভ, মানিয়ে নেওয়ার চেষ্টা করিস। আমি একটা শ্বাস ফেলে বললাম, আমি চেষ্টা করব সবকিছু মেনে চলার। এই কথা বলেই রুমে চলে গেলাম। মিলি এখনো ঘুম থেকে ওঠেনি, আর ডাকতেও ইচ্ছে করছে না। রাশেদের কথা চিন্তা করলাম। আমার ভাগ্য অনেক ভালো, কোনো কিছু হওয়ার আগেই রাশেদ নিজে থেকেই আমার লাইফ থেকে চলে গেছে। কিন্তু আমি তো কোনোভাবেই পারছি না শুভর উপর মনটা বসাতে। বিয়ের পর কি করে সবটা সামলাবো? আমার শুভর নামটা শুনলেই কেমন যেন রাগ হয়। মিলিটাকে আমার ঘোর ভাঙে, আর মোরা ভেঙে আমাকে জড়িয়ে ধরে বলে, আপি, আজ চলে যাবি তুই, তাই না? শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? আমি মিলির গাল টেনে দিয়ে বললাম, না রে পাখি, তোকে কখনোই ভুলবো না। যা ফ্রেশ হয়ে নে। আজ কিন্তু আমাকে তুই সাজাবি, পারবি না সাজাতে? অবশ্যই পারবো। আমি চাইছিলাম মিলি যেন সবকিছু ভুলে থাকে, তাই সবসময় ওকে ব্যস্ত রাখছিলাম। বিকেল 4টা থেকে আমাকে সাজানো শুরু হয়। ঘরোয়াভাবেই বিয়েটা হবে, তবে আমাকে পার্লারে নেওয়া হয়নি, আর আমিও পার্লার পছন্দ করি না। সন্ধ্যা 7টার দিকে মিলি দৌড়ে এসে বলছে, আপি, বর এসে গেছে। জানিস দুলাভাই কত হ্যান্ডসাম। ইচ্ছে করছে বিয়েটা আমি করে নিই। মনে মনেই বলছিলাম, তোর করে নে না, আমারই তো ভালো হতো। এই প্রথম দেখলাম শুভকে। আসলেই অনেক স্মার্ট, যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। শুভ আমাকে দেখার পর থেকেই কেমন হাঁ করে তাকিয়ে আছে। তাই দেখে মিলি আমার কানের কাছে এসে বলছে, দুলাভাই তো তোর থেকে চোখই সরাতে পারছে না রে। আজ বাসর রাতে কি হবে বুঝতে পারছিস? সাবধানে থাকিস আপি। এই কথা বলেই সবাই হো হো করে হেসে উঠল। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। একে তো এই বিয়েতে মত নেই, তার উপর এসব অসহ্য লাগছে। বিয়ে হয়ে গেলেই বাঁচি, তার পরের দিন ডিভোর্স চাইব। দেখি কিভাবে ডিভোর্স না দিয়ে পারে। আমার ভাবনায় ছেদ করে ফুপু আমার হাতটা টেনে শুভর সামনে এনে ধরলো, আর রাগ দেখিয়ে বলল, কোথায় থাকে মন? হ্যাঁ, কতক্ষণ ধরে বসে আছে ছেলেটা? নে তাড়াতাড়ি আংটিটা পরিয়ে দে। বিয়ে তো হয়েই গেল, এবার বিদায়ের পালা। বাবার প্রতি মনে একটু না অনেকটাই রাগ ছিল, তাই বাবার সাথে তেমন কথা বললাম না। বাবা হয়তো আমার এই আচরণে অনেক কষ্ট পেয়েছে। মিলি অনেকক্ষণ ধরে কান্না করছিল, আমিও কান্না আটকে রাখতে পারিনি। ফুপু আমাদের ছাড়িয়ে গাড়িতে নিয়ে বসালেন। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছি। সারাটা রাস্তা আমি শুভর সাথে কথা বলিনি। শ্বশুরবাড়িতে পা রাখতে অনেকগুলো মানুষ আমাদের ঘিরে ধরল। আমার খুব অসহ্য লাগছে, শরীরটাও ক্লান্ত, প্রচুর ঘুম আসছে। কি করে বলি এদের? আমার ননদ এসে আমাকে একটা রুমে, মানে বর্ষার রুমে নিয়ে বসালেন। ঘরটা ভালো সাজিয়েছে। আমার ননদ তিহা বলল, মাশাআল্লাহ, আমার ভাবিকে তো সেই রকম লাগছে। আমি মুচকি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। তখনই তিহার ফোনে কল আসে, আর তিহা কল পেয়ে তাড়াহুড়ো করে চলে যায়।
হয়তো ওর লাইফলাইন কল দিয়েছে। আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। হঠাৎ আমার ফোনে কল আসে। ফোন হাতে নিয়ে দেখি ফুপু কল দিয়েছে। অনিচ্ছার সত্ত্বেও কল রিসিভ করলাম। ফুপু বলতে শুরু করলেন, শুভ আসলে যেন ওকে সালাম করি, দুজনে 2 ওয়াক্তের নামাজ পড়ি, আর সকালে যেন তাড়াতাড়ি উঠি, সকালে উঠেই যেন গোসল করে নেই। এর মধ্যে শুভ এসে হাজির। আমি ফোন কেটে দিলাম। শুভ আমাকে দেখেই সালাম দিল। আমি সালামের জবাব দিলাম। তারপর আমাকে বলল, আজ যেহেতু আমরা স্বামী স্ত্রী, তুমি করে বলাই শ্রেয়, আর তুমি ড্রেস চেঞ্জ করে আসো, আমি অপেক্ষা করছি। আমি কোনো কথার উত্তর না দিয়ে ড্রেস চেঞ্জ করেই আসলাম। শুভ বলল, আসো নামাজ পড়ে নি। নামাজও পড়ে নিলাম। তারপর আমাকে বিছানায় বসতে বলল। আমার হাত ধরতে গেলেই আমি চিৎকার দিয়ে বলি, প্লিজ আমাকে স্পর্শ করবেন না, আমি এই বিয়ে করতে চাইনি, আমি ডিভোর্স চাই। শুভ তখন বিস্ময়ে চোখে আমার দিকে তাকায়। তারপর মুচকে হেসে বলে, এই উপহারগুলো তোমার জন্য এনেছিলাম, আবার ফেরত নিচ্ছি। ডিভোর্স দেব, মুগ্ধ হবে তুমি। ডিভোর্স দেওয়া তো আর মুখের কথা না, 6 মাস সময় লাগবে। ততদিন আমাদের এভাবেই থাকতে হবে। আমার কাছে শর্ত আছে, আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি। আচ্ছা বলুন, আপনার কি শর্ত? আমার মা বোনকে নিজের মা বোন মনে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওদের বুঝতে দেওয়া যাবে না আমাদের মধ্যে সম্পর্ক নেই। আমি হাসি মুখেই বললাম, ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি। সেদিন রাতে আর কথা হয়নি আমাদের মধ্যে। আমার জন্য কিছু ধর্মীয় বই আর একটা নীল শাড়ি এনেছিল। সেগুলো আবার আলমারিতে যত্ন করে রেখে দিল। আমরা একটা খাটে শুই ঠিক, কিন্তু দুজন 2 প্রান্তে, কারো মুখে কোনো কথা নেই। প্রতিদিন সকাল 5টায় শুভ নামাজ পড়ে ওঠে, আমাকেও ডেকে ওঠায়। নিজেই নাস্তা তৈরি করে সবাইকে খাইয়ে চেম্বারে চলে যায়। আসে রাত 10টা-11টায়, কোনো সময় 12টা বাজে আসতে। এভাবেই চলছে আমাদের দিন। বিয়ে 3 মাস হতে চলল। আমি ওর জন্য অপেক্ষা করি না, কিন্তু শাশুড়ি মায়ের সামনে অপেক্ষা করে থাকতে হয়। দিনের পর দিন অভিনয় করে যেতে হচ্ছে। আমার শাশুড়ি তো আমাকে কোনো কাজই করতে দেয় না, এমনকি আমাকে খাইয়ে পর্যন্ত দেয়। ধীরে ধীরে ওদের প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। শুভ চেম্বার থেকে সব সময় কল দিত, বলতো, ইশরাত, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাও। আমিও বাধ্য হয়ে নামাজ পড়ে নিতাম। শুভ যে খারাপ তাও না, কিন্তু কেন যেন ওর ওপর আমি মন বসাতে পারছি না। শুভ আজ পর্যন্ত আমার গায়ে এক ফোঁটাও স্পর্শ করেনি, দূর থেকেই কথা বলতো। ওর মত বিনয়ী, নরম মনের মানুষ খুব কমই দেখেছি, আর খুব কমই হাসতো। আমার মিষ্টির ননদিনী খুব ভালো, এবার অনার্সে 1ম বর্ষে পড়ছে। ওর ভার্সিটিতে কি কি হয় না হয় সবই আমাকে বলে। তিহার বয়ফ্রেন্ডও আছে, তার নাম তমাল, পেশায় ইঞ্জিনিয়ার। সে পরিচয় ফেসবুকে, অনেকবার দেখাও করেছে। ছবি দেখতে চাইলে বলল পরে দেখাবে, তাই আমি আর ছবি দেখতে চাইনি। ওর ইচ্ছে হলে দেখাবে। একদিন রাতে তিহা এসে বলল, ভাবি, আমার ফোনে সমস্যা হচ্ছে, তোমার ফোন দিবে প্লিজ? আমার আইডিতে লগ ইন করবো। এই নাও, আবার অনুমতি চাইতে হয় বুঝি? মনে হলো খুব ঘাবড়ে আছে, চেহারায় চিন্তা ছাপ স্পষ্ট। 10 মিনিট পর ফোন দিয়ে আমাকে থ্যাংক ইউ বলে চলে গেল। আমার আইডিতে লগ ইন করতে গিয়ে দেখি তিহার আইডি লক আউট করেনি। আমি কি মনে করে যেন তিহার মেসেজগুলো দেখছিলাম। তমালের মেসেজ পেয়েছি। আমি প্রথমেই তমালের প্রোফাইলে ঢুকলাম। ওমা, এই তো রাশেদ। ছি, রাশেদ এতটা খারাপ হবে ভাবতে পারিনি। আমার বোন মেয়ের জীবনটা নষ্ট হতে গিয়েও হয়নি, আবার তিহার জীবনটাও নষ্ট পথে? না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি চাই না ওর জীবন নষ্ট হোক। আমিও ওদের মেসেজে ঢুকলাম। তমাল ওরফে রাশেদ তিহাকে মেসেজ দিয়েছে। তিহা যদি ওর সাথে শারীরিক সম্পর্ক না করে তাহলে তিয়ার নুড পিকচার ভাইরাল করে দিবে। এই রকমটা আজ 1 সপ্তাহ ধরে হয়ে আসছে, কিন্তু তিহা কেন চুপ হয়েছিল? আমাকে কেন বলেনি? মনে মনে খুব রাগ হচ্ছিল। আমি দ্রুত তিহার রুমে চলে যাই। তিহা আমাকে দেখে চমকে ওঠে। আমাকে দেখে চোখের পানি আড়াল করার চেষ্টা করে। আমি তিহার সামনে গিয়ে দাঁড়াই। তিহাকে অভয় দিয়ে সবটা খুলে বলি। ওকে বলেছি রাশেদ কোথায় দেখা করতে চাই, আর ও রাজি আছে রাশেদের সাথে শারীরিক সম্পর্ক করতে। মূলত এটাই ছিল একটা ফাঁদ। রাশেদের শাস্তি হওয়া উচিত। ওকে শাস্তি না দিলে আরো অনেক মেয়ে ওর লালসের শিকার হবে।
তিহা ইচ্ছে করেই রাশেদের সাথে মেসেজ চালিয়ে যায়। আমিও বলেছি ওকে। রাশেদ তিহাকে 2 দিন পর দেখা করতে বলল। আমিও সেই 2 দিনের অপেক্ষায় আছি। কি করব সব প্ল্যানিং শেষ। আজ রাত 1টা বাজে, কিন্তু শুভ আসছে না কেন চিনতে হচ্ছে। ও তো এত দেরি করে না। অপেক্ষা করে আছি কখন আসবে। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। রাত 3টায় শুভ বাসায় আসে। আমি জিজ্ঞাসা করতেই বলল, আমার জন্য চিন্তা করতে হবে না, আর অপেক্ষাও করতে হবে না আমার জন্য। বুঝতে পারছিলাম অভিমানের সুরে বলছে কথাগুলো। আমি আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। শুয়ে এপাশ ওপাশ করছি। এপাশ ফিরে দেখি শুভ খাটে নেই। আমি উঠে গিয়ে শুভকে খুঁজতে থাকি। বারান্দায় ইজি চেয়ারে বসে আছে শুভ। আমি কিছু না বলেই চলে আসি। সকালে আজ নামাজ পড়া হয়নি, আর শুভ আমাকে ডাকেনি। বারান্দায় গিয়ে দেখি শুভ এখনো ইজি চেয়ারে বসে ঘুমাচ্ছে। আমি ধীরে ধীরে শুভর কাছে যাই। আমার উপস্থিতি টের পেয়ে শুভ আড়মোড়া ভেঙে ইজি চেয়ার ছেড়ে উঠে যায়। কেন কথা বলছে না বুঝতে পারছি না। হঠাৎ এমন পরিবর্তন কেন যেন ভালো লাগছে না আমার। তবে কি আমি ভালোবেসে পেরেছি শুভকে? আজ খুব তাড়াহুড়ো করে চেম্বারে চলে যায় শুভ। ভাবলাম দুপুরে খাবার নিয়ে ওর চেম্বারে যাব। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি করে দুপুরে রান্না শেষ করলাম। তারপর আমার শাশুড়িকে বলে চলে গেলাম চেম্বারে। ওখানে সবাই আমাকে এত সালাম আর শ্রদ্ধা করছিল, আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। ওয়ার্ড বয় জিহাদ আমাকে শুভর চেম্বার দেখিয়ে চলে গেল। আমি চেম্বারে ঢুকতেই শুভ মলির মুখে বলে উঠল, তোমার না আসলেও চলতো, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতে। শুভর কথা শুনে একটু কষ্ট পেলাম, কিন্তু ওর আচরণে কেন কষ্ট পাচ্ছি আমি? আমি তো ডিভোর্স চাই, আর কয়েকটা দিনই গেলেই আমি মুক্ত। আমি হাসি মুখে জবাব দিলাম, আমি যেহেতু আপনার বউ, আমার তো দায়িত্ব আছে, তাই না? আপনার চেম্বার দেখতে এলাম। যাই হোক, এত কথা না বলে খেয়ে নিন। শুভ আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। আমিও বাসায় চলে এলাম। বিকালে বসে টিভি দেখছি। এমন সময় তিহা আমার পাশে এসে বসলো। কিছুটা চিন্তায় আছে মনে হচ্ছে। আমার দিকে তাকিয়ে মুখ ভার করে বলল, ভাবি কিচ্ছু হবে না তো, তুমি প্লিজ বাসায় এ ব্যাপারে কিচ্ছু বলো না। আমি বললাম, ভয় পেও না, বাসায় কেউ কিচ্ছু জানবে না। তুমি ওর সাথে মিসবিহেভ করো না, তাহলে ওকে ওর উপযুক্ত শাস্তি দিতে পারবো না। রাতে আমার এক ছোটকালের ফ্রেন্ডের কাছে ফোন দিলাম। রাজ নাম ওর, পুলিশের একজন কর্মকর্তা রাজ। ওকে সবকিছু জানালাম। এখন বাবাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। বাবা যদি শুভর সাথে বিয়ে না দিত, তাহলে আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতো বুঝতেই পারতাম না। সকাল 10টায় তিহা এসে বলল, ভাবি তোমার এখন যেতে বলেছে, এই নাও ঠিকানা, তুমি তৈরি হয়ে নাও, আমিও যাচ্ছি। আমি বোরখা আর নিকাব পরেছি। কেউ বুঝে উঠতে পারবে না এটা আমি না অন্য কেউ। শাশুড়ি মাকে বলেছি, মা আমরা শপিংয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসব। মেন রোড থেকে বাসে উঠলাম। আমি আর তিহা বাসে আলাদা আলাদা সিটে বসে আছি, যাতে কেউ আমাদের সন্দেহ না করে। রাস্তাতে দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। দুজনেই একসাথে নামলাম, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছি না। তিহাকে শিখিয়ে দিয়েছি যেন ফোনের ক্যামেরা অন রাখে, আর ফোন এমনভাবে রাখে যাতে রাশেদ বুঝতে না পারে ওকে ভিডিও করা হচ্ছে। আমি রাজকে ফোন করে ডেকে নিলাম। আমি একটা পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই বাড়িতে কেউ থাকে না, তাই তো রাশেদ বুদ্ধি করে এখানে আসতে বলেছে। জানি না কি করছে তিহা। 2 মিনিট পর রাজ চলে এসেছে। আমি ওকে নিয়ে সেই বাড়িতে ভিতরে ঢুকলাম। অনেক ঘোরাঘুরি পর রুম খুঁজে পেলাম। রুমের দরজা লক করা। তিহার কান্নার আওয়াজ ভেসে আসছে। তখনই রাজ দরজাটা লাথি দিয়ে ভেঙে ফেলল। দরজাটা অনেক পুরানো, তাই ভাঙতে সমস্যা হয়নি। তিহা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাজ রুমের ভেতরে ঢুকলো। রুমে ঢুকে রাশেদকে উত্তম মাধ্যম মারা শুরু করলো। আমি রুমে ঢুকে নিকাব খুলে ফেললাম। রাশেদ আমার দিকে তাকিয়ে চমকে ওঠে। আমি রাশেদের গালে ঠাস করে চড় মেরে দিই। রাশেদ আমার দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, তুমি? আমি। তুই এত বড় বেইমান বের হবি বুঝতে পারিনি। আগে বল, মিলির দেওয়ার নোট ছবিগুলো কোথায়? মিলি? মিলি আমার বোন। এত কথা না বলে মিলি আর তেহার নোট ছবিগুলো কোথায়? তাড়াতাড়ি দে, না হলে এখানে শেষ করে দেব তোকে। তখনই রাশেদ ওর ফোনটা এগিয়ে দেয়।
আমি ফোন ঘেটে প্রায় 200 নোট ছবি পেয়েছি। এগুলো ডিলিট করে ওখানেই ওর ফোন ভেঙে ফেলি। আমার ইচ্ছে করছে রাশেদকে খুন করে ফেলি, কিন্তু আইন নিজের হাতে নেওয়া অপরাধ, তাই কিছু করতে পারলাম না। আমি রাশেদের দিকে প্রশ্ন ছুড়ে দেই, তুই আমার সাথে তো খারাপ আচরণ করিসনি, কিন্তু ওদের সাথে কেন করলি? রাশেদ কাপা কাপা গলায় বলতে থাকে, তোমার বাবা আমাকে কয়েকজন লোক দিয়ে মেরেছিল আর সাবধান করেছিল যেন তোমার সাথে সম্পর্ক না রাখি। তাই আমি সিদ্ধান্ত নিয়ে মিলি আর তিহার সাথে রিলেশন করব। আমি আগে থেকেই জানতাম মিলি তোমার বোন আর তিহা তোমার ননদ। সব খবর নিয়ে আমি ওদের সাথে রিলেশনে জড়াই। আমার অজ্ঞান হওয়ার অবস্থা। সামান্য মার খাওয়ার জন্য এরকম করতে পারল রাশেদ? আমি ওকে কিভাবে ভালোবেসেছি, নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আমি রাজকে বলি, দোস্ত তুই ওকে নিয়ে যা আমার সামনে থেকে, না হলে ওকে আমি খুন করে ফেলবো, আর এমন চার্জ লাগাবি যাতে ও জীবনেও জেল থেকে বের হতে না পারে। আমি আর তিহা খুব দ্রুত ওখান থেকে বেরিয়ে আসি। তিহা আমাকে জিজ্ঞাসা করেছে, আমি হেসেই জবাব দিই, ধুর পাখি, এত টেনশন হচ্ছে কেন? আমি সাথে করে টাকা নিয়ে এসেছি, চলো কি কিনবে? আমি কিনে দিচ্ছি। আমার শাশুড়ির জন্য শাড়ি, তিহার জন্য একটা বোরখা আর হিজাব কিনেছি, আর শুভর জন্য একটা ঘড়ি কিনেছি। জানি না পছন্দ করবে কিনা। আজ শুভর জন্য অপেক্ষা করব। শুভ আসলে রাতের খাবার খাবো, কিন্তু শুভর তো আসার নামই নেই। ফোন করেছি, নাম্বার সুইচ অফ। চিন্তা হচ্ছে খুব। শুভ তো কখনো এমন করে না। হঠাৎ কি হলো? কলিং বেল বেজে ওঠে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই দেখি শুভ। খুব চিন্তিত মনে হচ্ছে আজ। আমি জিজ্ঞাসা করলাম, আজ এত দেরি হলো যে, আর ফোন বন্ধ কেন? তখন শুভ কিছুটা রাগী গলায় জবাব দিল, ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গিয়েছে। আর ফোন বন্ধ থাকতেই পারে, এত চিন্তা করার কি আছে? ডিভোর্সের কথা শুনে কলিজা মোচড় দিয়ে উঠল। আমি আর কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভালো লাগছে না কিছুই। এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ি। রাত 3টার দিকে আমার ভীষণ জ্বর হয়। আমার কাঁপাকাঁপিতে অমনি ঘুম উঠে যায়। শুভ আমার কপালে হাত দিয়ে দেখল জ্বর হয়েছে কিনা, আর হাত ধরে পালস চেক করলো। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো আমি খুব শান্তি পেয়েছি। এক প্রশান্তি, ভালো লাগা কাজ করে। এই প্রথম শুভ আমাকে স্পর্শ করে। শুভ আমাকে ডেকে ওঠালো, তারপর নিজের হাতে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। রাতটা কোনো মতে পার করলাম। সারা রাত শুভ ঘুমায়নি। আমার মাথার পাশে বসে জলপট্টি দিয়েছে। টানা 1 সপ্তাহ আমার সেবা করেছে শুভ। এই 1 সপ্তাহ শুভ না ঠিক মতো ঘুমিয়েছে, না ঠিক মতো খেয়েছে। যতবারই আমাকে স্পর্শ করেছে ততবারই আমার মধ্যে এক প্রশান্তি কাজ করত। এখনই বুঝতে পারছি বিয়ের পর সম্পর্কটা হালাল সম্পর্ক। বিয়ের পর স্পর্শই হলো হালাল স্পর্শ। আমি দুর্বল হতে থাকি শুভর প্রতি। ভাবতে থাকি কখন জানাবো শুভকে আমার মনের কথা। আজ মোটামুটি সুস্থ লাগছে। শুভ সেই সকালে চলে গেছে চেম্বারে, বাসায় ফিরবে রাতে। তাই শাশুড়ির কাছে জেনে শুভর পছন্দের খাবার রান্না করলাম। শুভ চিংড়ি ভুনা, আলুর ভর্তা আর মাছ ভাজি খুব পছন্দ করে। নীলপাড়ের একটা শাড়ি পরেছি, চোখে কাজল, হালকা লিপস্টিক দিয়েছি। টেবিলে খাবার বেড়ে অপেক্ষা করছি। শুভ আজ তাড়াতাড়ি এসেছে। আমি হাসি মুখে শুভর কাছে যাই। শুভ আমার এমন সাজ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি শুভকে বলি, পরে দেখবেন, আগে ফ্রেশ হয়ে খেয়ে নিন। শুভ আর কথা বাড়ল না। ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসলো। খাবার খেতে বসেও কোনো কথা বলেনি শুভ। আমাকে শুধু জিজ্ঞাসা করেছে, রান্নাগুলো কি করেছে? আমি হেসে জবাব দিই, আমি রান্না করেছি। কেন, ভালো হয়নি? শুভ আমার প্রশ্নের জবাব না দিয়ে খাবার শেষ করে উঠে গেল। আমিও পিছনে পিছনে গেলাম। গিয়ে দেখি শুভ বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। আমি শুভর হাত ধরতেই শুভ আমার হাত ছাড়িয়ে উঠে যেতেই আমি জোর করে শুভর হাত শক্ত করে চেপে ধরি। শুভ হাত ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু আমি হাত ছাড়িনি। আমি শুভকে ধমক দিয়ে বলি, কি সমস্যা আপনার? আমি যে এত কষ্ট করে সেজেছি, আপনার চোখে পড়ে না? শুভ আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আমি ওর মুখ চেপে কানে কানে বলি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। শুভ চুপ করে থাকে, কোনো কথাই বলছে না। আমি এবার রেগে শুভর শার্টের কলার চেপে ধরে বলি, এই এত ভাব কিসের আপনার? একটা মেয়ে আপনাকে ভালোবাসি বলছে, আর আপনার কোনো রিয়াকশন নেই। ভালোবাসা দেবেন কিনা, নাকি জোর করে আদায় করব?
এবার শুভ আর হাসি চেপে রাখতে পারল না, খুব জোরে জোরে হাসতে লাগছে শুভ। আমার গা জ্বলে যাচ্ছে, হাসতে হাসতেই বলছে, আমি তো এটাই চাইছিলাম যাতে তুমি নিজেই আমাকে ভালোবাসি বলো, তাই তো চুপচাপ তোমার কাণ্ডগুলো দেখছিলাম। আমি এলোপাথারি ঘুষি মারতে থাকি শুভর গায়ে। শুভ আমার হাতটা টেনে নিয়ে ওর বুকে জড়িয়ে নেয়, আমার কপালে চুমু এঁকে বলে, ওই পাগলি, ছেড়ে যাবে না তো? আমি কান্না করতে করতে বলি, আমাকে মাফ করে দিন, অনেক অন্যায় করেছি আপনার ওপর। শুভ আমার মুখে হাত দিয়ে বলল, আপনি নয় তুমি। আজ রাতটা তোমার সাথে এই বারান্দায় গল্প করে কাটিয়ে দেব, তারপর তাহাজ্জুদ নামাজ পড়বো একসাথে। আমি কান্না চেপে বলি, হ্যাঁ আচ্ছা, আমি 2 মিনিটে আসছি। আমি দ্রুত রুমে এসে আমার ফোন হাতে নিই, বাবাকে একটা মেসেজ দিই, বাবা আই লাভ ইউ। তোমাকে কখনো কথাটা বলা হয়নি, তোমাকে অসংখ্য ধন্যবাদ শুভকে আমার জীবনসঙ্গী করার জন্য। আমার ভুলগুলো ক্ষমা করে দিও। তারপর বান্দায় চলে আসি। আমি শুভর কাঁধে মাথা রেখে সারা রাত গল্প করি। তারপর রাত 3টায় দুজনে একসাথে তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আগের গুনাহের জন্য মাফ চাই। আমি জানি আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ নিশ্চয়ই আমার গুনাহকে মাফ করবেন। ইসরাত এসে শুভর পাশে বসে। শুভ তখন বলে, আমি জানি না ইশরাত, তোমাকে এখন কথাটা বলা ঠিক হবে কিনা, তবে তোমাকে নতুন জীবন শুরু করার আগে আমার অতীত সম্পর্কে বলতে চাই। শুভ তখন তার অতীতের সব কিছু ইসরাতকে খুলে বলে। ইসরাত তাকে ভুল বোঝার বদলে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি কোনো ভুল করতে পারো না, আমি তোমাকে বিশ্বাস করি আর চিরদিনই করব, তাই কোনো চিন্তা করো না। শুভ তখন ইসরাতকে জড়িয়ে ধরে। সঠিক সময়ে সঠিক মানুষ যদি পাশে থাকে, সাপোর্ট করে, তাহলে জীবনে আর কি লাগে। ভালো থাকো, পৃথিবীর সকল ভালোবাসা।